পুরোটা দিন নানা ব্যস্ততার মধ্যে কেটে গেল। বিকেলে আমি মিসেস হুডের সাথে গ্রোসারি শপ থেকে সবজি সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে সাহায্য করলাম। তার সাহায্যে কানাডিয়ান ছোটখাট রীতিনীতি সম্পর্কে পরিচিত হচ্ছিলাম। রাতে খাবারের জন্য দারুণ একটা বারবিকিউ পার্টির আয়োজন করা হলো, তবে সেটা বাড়ির বাইরে। আমার জানা মতে কানাডিয়ানরা সামারের দিনগুলোতে প্রায় বাড়ি বারবিকিউ পার্টির আয়োজন করে থাকে, তবে সেটা এতটা উচ্ছ্বাসপূর্ণ হবে সেটা ভাবিনি। প্রফেসর হুড এবং তার স্ত্রীর সাথে এখানে যোগ দিয়েছে তাদের প্রতিবেশী। মানুষজন বেশি না হলেও আয়োজনে উঠান পুরোটাই জমজমাট হয়ে আছে। মিসেস হুড আমাকে তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তারপরও আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। কোথাও যেন তাদের সাথে তাল মিলাতে পারছিলাম না। একটু দূরে সরে এলাম। বাড়িতে একটা ফোন করার দরকার ছিল, তাই ৭-৫ না ভেবে আম্মার কাছে ফোন করলাম। কিন্তু কয়েকবার রিং পড়ার পরেও আম্মা ফোন ধরলেন না, হয়তো কাজে ব্যস্ত। তাই মামাকে করলাম। মামা, বাদরি নাকি? কিরে, কেমন আছিস? ফোন করতে এত দেরি করলি কেন? আমি ভালো আছি মামা, কাজের জন্য ফোন করতে পারিনি। আম্মা কেমন আছে? বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? আম্মাকে ফোন করলাম, কিন্তু ধরল না। না, তেমন কোনো সমস্যা হয়নি। আপা হয়তো ব্যস্ত। তুই চিন্তা করিস না। আর বলহুড ফ্যামিলি কেমন? ভালো মামা, ওদের ওখানেই আছি। পরশুই হোস্টেলে যাব। আচ্ছা, তুই বাড়িতে ফোন করিস না। কিছু লাগলে আমাকে করিস, পাঠিয়ে দেব। কেন মামা, বাড়িতে করব না কেন? কি হয়েছে? না, তেমন কিছু হয়নি বললাম না। তোর আব্বার কথা তো জানিসই, এজন্য বললাম আর কি। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ভালো করে পড়। আমার মন খারাপ হয়ে গেল। বাড়িতে কিছু না কিছু হয়েছে, যেটা মামা আমাকে বলছে না। এখানে এসে একটা দিন হয়েও গেল, অথচ আম্মার সাথে কথা বলতে পারিনি। মনটা আকুপাকু করছে মার কণ্ঠটা শোনার জন্য। খুব মিস করছি তাকে। কেমন যেন ভিতরটা জ্বলছে। আমার জন্য আম্মা বিপদে পড়ে গেল না তো? নিজেকে অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে আম্মার সাথে কথা বলতে না পারলে মনটা শান্তি হবে না। আবারও কল করলাম, কিন্তু কেউই কল ধরল না। হতাশ হয়ে বাইরে বেরিয়ে এলাম। উঠানের জ্বলন্ত অগ্নিকুণ্ডটা আরো বেশি জল জল করে জ্বলছে। কাঠগুলোকে পুড়ে পুড়ে আগুনের খাবার জোগাচ্ছে। নিজেকে এখন আগুনের মতোই মনে হল, যে কাঠগুলোকে পুড়িয়ে নিজেকে উজ্জ্বল করছে। এক কোণে গিয়ে বসে পড়লাম। এই সময় সকালে দেখা বাচ্চা দুটো আমার পাশাপাশি চলে আসল। তাদের চোখে একরাশি কৌতূহল। তারা হয়তো আগে তাদের চাইতে কালো চামড়ার বাঙালি দেখেনি। আমি একটু হেসে হাত নাড়িয়ে বললাম, হ্যালো গাইজ। দুজনে তীক্ষ্ণ চোখে তাকালো। এর মধ্যে অপেক্ষাকৃত বয়সে বড় ছেলেটি প্রাপ্ত বয়স্কের মতো হাত বাড়িয়ে আমার সাথে কর্মদন করল। তারপর বলল, হাই, আমি জ্যাক। আর এ আমার বোন জিল। হাই জিল। জিল ও আমার সাথে কর্মদন করল। ওদের দুভাই বোনের নাম আমার ছোটবেলায় পড়া একটা ছড়া নাম মনে পড়ে গেল। সেটা ছিল জ্যাক এন্ড জিল ওয়েন্ট আপ হিল। জিল বলে উঠল, তোমার নাম কি? হাসিমুখেই বললাম, তাহমিনা। ওরা দুজন মুখ চাওয়াচাওয়ি করল, হয়তো আমার নামের কারণে। স্বাভাবিক।
বাংলাদেশেও এরকম হবে আমি জানি। জ্যাক বলল, তামিনা? নো তাহমিনা। নামটা একটু কঠিন। একটু ছোট করা যায় না? করা যায় তো। তাহলে প্লিজ কর না। এটা বেশি কঠিন। তোমরাই কর। আমরা? অবশ্যই। করতে পারো। জ্যাক আর জিল দুজনে নীরবে খানিকটা নিজেদের মধ্যে সলা পরামর্শ করল। তারপর সোজা হয়ে আমার সামনে দাঁড়াল। কি ঠিক করলে? তোমার নাম যেহেতু একটু কঠিন, তাই আমার নামটাকে একটু ছোট করেছি। আচ্ছা, এখন থেকে আমরা তোমাকে মিনা বলে ডাকব। মিনা? হ্যাঁ। তোমার কোনো সমস্যা আছে? না না, ঠিক আছে। জ্যাক আর জিলের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হল। যতটা কঠোর দেখাচ্ছিল ঠিক ততটা কঠোর নয় তারা। বিফ স্টেকের সুস্বাদু লোভনীয় গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছিল। আমার চরম ক্ষুধা পেয়েছিল, কিন্তু ওদের বিফ স্টেক আমার জন্য হালাল হবে কিনা সেটা নিয়ে সন্দেহে ছিলাম। আর যে জিনিসে সন্দেহ থাকবে তা না খাওয়ায় ভালো। তাই সবার অগোচরে থেকে বিফ স্টেকটা সরিয়ে রাখলাম। রাইস, সবজি এবং সবার শেষে ম্যাপল সিরাপ খেয়ে উদরপূর্তি করলাম। জীবনে প্রথম ম্যাপল সিরাপ খাচ্ছি। খুবই চমৎকার মিষ্টি পানীয়। সবার শেষে আসলো সিজার, যেটাকে ককটেইল বলা হয়। এটা একরকমের মদ। আমরা যেটাকে সোজা বাংলায় ভদকা বলি। সবাই একসাথে খাচ্ছে। মিসেস হুড আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি নম্রভাবে অফারটা ফিরিয়ে দিলাম। তারপর ওখান থেকে একটু দূরে সরে এলাম। জ্যাক আর জিল বেতের সোফাগুলোতে শুয়ে পড়েছে। এতক্ষণে নিশ্চিত তারা ঘুমিয়ে পড়েছে। আকাশে পূর্ণ চন্দ্র উঠেছে। এই সময়টা এখানের জন্য উৎসবের সমান। বুক ছিঁড়ে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। আম্মাকে খুব মিস করছি। প্লিজ আব্বা, আমার আম্মাকে বেশি কষ্ট দিও না। উনার কোনো দোষ নেই। সব দোষ আমার। আমার মাথায় ভূত চেপেছিল এখানে আসার। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তাড়াহুড়া করে তৈরি হয়ে স্কার্ফটা গলার সাথে পেঁচিয়ে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়লাম। ম্যাকডারমোটে এভে আসতেই মনে হলো না অত দেরি হয়নি, কারণ সারি সব স্টুডেন্টরা এগিয়ে যাচ্ছিল। হাফ ছেড়ে বাঁচলাম। ঘড়ি দেখা হয়নি, তাই এই সমস্যা। এখানকার সময়ের সাথে এখনো তাল মিলাতে পারছি না। ক্যাম্পাসে প্রবেশ করতেই অ্যাডালিন এর সাথে দেখা। খুব খুশি লাগলো ওকে দেখে। সে তার দুজন বন্ধুর সাথেই দাঁড়িয়েছিল। হাই জানালাম তিনজনকেই। অ্যাডালিন তার বন্ধু দুজনের সাথে আমাকে পরিচয় দিল। ছেলেটির নাম কার্ল আর কোকড়ানো চুলের মেয়েটির নাম রিচা। বেশ ভালো লাগলো তাদের। মনেই হয়নি তারা আমার সাথে এখন পরিচিত হয়েছি। কোনো সংকোচ ছাড়াই হাসি খুশিভাবে তারা আমার সাথে কথা বলতে লাগল। আমার ভালোই লাগলো ব্যাপারটা। সবার সাথে কথা বলতে বলতে ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন সাইকরে একটা সাইকেল খুব দ্রুত এগিয়ে গেল। এতটা বিদ্যুৎ গতিতে এগিয়ে গেল যে এর পিছনে আসা বাতাসের সাথে আমার গলার স্কার্ফটা খুলে গেল। রিচার বাদামি কালচে চুলগুলো বাতাসে উড়তে লাগল। অ্যাডালিনের চোখ বন্ধ হয়ে গেল। আর কার্ল? ও এক চোখের ভ্রু কুঁচকে বীর বীর করে কি যেন বলতে লাগল। এখানকার সাইকেল প্রিয়তার কথা আমার আগে থেকেই জানা, কিন্তু এভাবে চালানোটা বেশ বিপজ্জনক। ও এভাবেই চালায়, কারো কথা শোনে না। বলতে বলতে রিচা ফু দিয়ে মুখের উপর থেকে চুলগুলো সরাল। ফু দিয়ে মুখের উপর চুল সরানো দারুণ একটা আর্ট। মনে হচ্ছে রিচা ভালোই জানে আর্টটা। তাকিয়ে দেখলাম রিচা চোখের সানগ্লাসটা এক আঙ্গুলে নিচু করে ওইদিকে তাকিয়ে রয়েছে।
আমি বললাম, কে? কে আবার? দ্য গ্রেট সাইকেল মানব। মেয়েরা সবর পিছে পিছে ঘুর ঘুর করে। কার্ল বলে উঠল, তুইও তো ওর পিছনে ঘুর ঘুর করিস। রিচা উঁচু গলায় দিয়ে উঠল, শাট আপ। রিচা কারো পিছনে ঘুর ঘুর করে না। রিচার পিছনেই সবাই ঘুর ঘুর করে, যেমনটা তুই করিস। কার্ল মুখ ভেঙচিয়ে বলে উঠল, বয়ে গেছে আমার তোর মতো মাংকির পিছনে ঘুর ঘুর করতে। এ বলে 10 নম্বর সতর্কপ্রাপ্ত বিপদ সংকুল স্থান থেকে কার্ল নিরাপদ দূরত্বে সরে গেল। আর রিচার মুখটা দেখার মতো হল। একটা নতুন মেয়ের সামনে এরকম একটা অপমান সে হজম করতে পারল না। সে চিৎকার দিয়ে উঠল, কি বললি? আমি মাংকি? ওয়েট, তুই আমার জন্য অপেক্ষা কর। তোকে দিয়ে যদি আমি লেডিস বাথরুম পরিষ্কার না করাই তবে আমার নামও রিচা না। মনে রাখিস। দূর থেকে কার্ল ও মুখ ভেঙচিয়ে কিছু একটা বলল, তবে বোঝা গেল না। রিচা থম থম মুখ নিয়ে এগিয়ে গেল। আর আমি হা করে এদের দাকুমরা সম্পর্ক দেখছিলাম। এরা এমন কেন? বাদ দাও তো টামিনা। এরা এমনই। এ ঝগড়া হবে, পানিশমেন্ট হবে, আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা। অ্যাডালিনের সাথে এগুতে এগুতে সেই সাইকেল মানবকে দেখলাম। কালোটি গেঞ্জি পরিহিত সাইকেল মানব ছোট হেলমেটটা মাথার উপর থেকে খুলে বা হাতে ব্রাউন চুলগুলোকে ঠিক করছিল। যদিও বা আশেপাশে তেমন মেয়ে ছিল না, তবুও আশপাশের অনেক মেয়ের তীক্ষ্ণ নজর তার উপর। একটু হেসে মনে মনে বললাম, পপুলার পারসন। 2টা ক্লাস শেষে আবারও 4 জন একত্রিত হলাম। তবে রিচা আর কার্ল দুজন ক্লাসের 2 মাথায় বসেছে। আমি আর অ্যাডালিন সিট না পেয়ে শেষের দিকে বসেছিলাম। টিচার এখনও ক্লাসে প্রবেশ করেনি। অ্যাডালিন ক্লাসের বিভিন্ন স্টুডেন্ট সম্পর্কে ধারণা দিচ্ছিল। এ হচ্ছে রিয়ান, ক্লাসের টপ স্টুডেন্ট। কারো সাথে কোনো ভেজালে নেই। সব ধরনের শিট, নোট ওর কাছে থাকবেই। তবে পড়াশোনা বিষয়ক যে কোনো সাহায্য ওর কাছে কখনোই পাবে না। মিস লির অনেক প্রিয় স্টুডেন্ট সে। এ হচ্ছে রাঘব। ও ভারতীয়। এও তোমার মতো নিউ কামার, তাই ওর সম্পর্কে বেশি বলতে পারছি না। আর এ হচ্ছে এলিনা, ক্লাসের সেরা সুন্দরী। বলতে গেলে ক্যাম্পাসের বেশিরভাগ ছেলের প্রপোজাল সে পেয়েছে, ডেটও করছে। কিন্তু আদৌ কোনো ছেলের সাথে রিলেশনশিপে আছে বোঝা মুশকিল। সকালে এর সাথে তো বিকেলে এর সাথে। অ্যাডালিন সবার সম্পর্কে একটু একটু ধারণা দিচ্ছিল, ঠিক সে সময় ফুস করে কেউ একজন প্রবেশ করল। তাকিয়ে দেখলাম সকালে দেখা ছেলেটা, দ্য সাইকেল মানব। ব্যাকপ্যাক পিঠে, মুখে হালকা হাসি ঝুলিয়ে সবার সাথে কথা বলছে। ও প্রবেশ করতেই অ্যাডালিন হালকা ইশারা করে আমাকে বলল, এ হচ্ছে অ্যাড। সকালেই তার সাথে দেখা হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, অ্যাড 3টা বিষয়ে সব সময় চ্যাম্পিয়ন। চাইলেও তাকে হারাতে পারবে না। ভ্রু কুঁচকে বললাম, কোনো 3টা বিষয়? সাইকেল রেস, ম্যাথ এন্ড কূটবুদ্ধি। মানে বুঝলা না? সাইকেলে রেসে কেউ ওকে আজ পর্যন্ত হারাতে পারেনি। ম্যাথে ওর মার্ক সবসময় হাইস্ট এবং ফিচলে বুদ্ধিতে সে সবসময় সেরা। যে কারো সমস্যায় এমন এমন সব ফিচলে বুদ্ধি দিবে যে সমস্যা দূর ও হবে, আবার ব্যান্ডও বাজবে। হাই স্কুল থেকে ওকে চিনি। গুড লুক আর ফিচকে বুদ্ধির জন্য মেয়েরা পিছনে পড়েই থাকে। সেও ফুর্তিতে থাকে মেয়েদের নিয়ে। আমি জানতাম পড়ালেখায় ভালো ছেলে মেয়েরা ফিচলে বুদ্ধি সম্পন্ন হয় না। কেমন হাবা গোবা টাইপ, সারাদিন বইয়ে মুখ গুজে পড়ে থাকে।
আমার কথা শুনে অ্যাডালিন হো হো করে কতক্ষণ হাসল। তারপর বলল, তাকিয়ে দেখতো টামিনা। বইয়ে মুখ গুজে রাখা ছেলের মতো মনে হচ্ছে কিনা অ্যাডকে। গভীর চিন্তা নিয়ে অ্যাডের দিকে তাকালাম। অতিরিক্ত ফর্সা মুখমণ্ডলের উপর বাদামি রঙের চুলগুলো ছড়িয়ে আছে পরম মমতায়। ধূসর চোখ দুটোতে অনবরত চঞ্চলতা খেলা করছে। সুচালো নাকটুকু হিমালয়ের মতো খাড়া হয়ে আছে। ঠোঁট দুটো যেন পান খেয়ে লাল করে ফেলা হয়েছে। বেখেয়ালে অ্যাড অনবরত ঠোঁটে জিভ বুলিয়ে যাচ্ছে। রোলাক্স ঘড়ি পরিহিত হাতটা বারবার কপাল থেকে বেয়ারা চুলগুলোকে সরিয়ে দিচ্ছে। এক কানে ছোট্ট একটা রিং পরানো। সকালে শুধু টি গেঞ্জি পরিহিত থাকলেও এখন তার উপর কালো জিন্সের শার্ট পরিহিত। খুঁটিয়ে খুঁটিয়ে অনেক দেখলাম। দেখতে দেখতে একটু খটকা লাগল। তার ধূসর চোখ দুটো কোথাও যেন দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু কোথায় দেখেছি বুঝতে পারছি না। ভালো করে হাঁ করে তাকাতে গিয়ে অ্যাডের চোখে চোখ পড়ে গেল। আমি ভ্যাবাচাকা খেলাম। তাড়াতাড়ি চোখ সরিয়ে নিচে বইয়ের দিকে মনোযোগী হওয়ার ভান করলাম। বুকে ধুকফুক একটা শব্দ হচ্ছিল। কেন যে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গেলাম? ইয়া আল্লাহ! এখন আমাকে তার পিছে পিছে ঘোড়া লেজুর মেয়েগুলোর মতোই মনে করবে নাকি? আর চোখে দেখছিলাম সে কি আমার দিকে তাকিয়ে আছে কিনা, কিন্তু না, ওখানে আর তাকে দেখতে পেলাম না। কোথায় গেল? এত তাড়াতাড়ি কারো কোথাও যাওয়া সম্ভব? মিইরা। কানের পাশে ফিসফিসে আওয়াজে নিজের নাম শুনে বুকের মধ্যে ছ্যাতো করে উঠল। ঝমের মতো চমকে উঠলাম। মনে হলো যেন তীক্ষ্ণ ধারালো ছুরি দিয়ে কেউ কলিজায় টান দিয়েছে। লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউর আজিম। বুকের মধ্যে একরাশ থু ছিটিয়ে দিলাম। তারপর বড় বড় নিঃশ্বাস নিতে নিতে পিছনে তাকালাম। ততক্ষণে অ্যাড হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রাগে চোখে পানি এসে গেল। প্রথম দিনই অচেনা কেউ তার সাথে এভাবে মশকরা করবে ভাবতেও পারিনি। অ্যাডালিনও তার সাথে যোগ দিয়ে হাসছে। মনে হচ্ছে র্যাগিংয়ের শিকার হলাম। অনেকক্ষণ পর হাসি থামিয়ে অ্যাড নামের ফিচকে শয়তানটা ধপ করে আমার পাশে বসে পড়ল। তারপর হাসতে হাসতেই বলল, সরি। আমি কোনো কথা বললাম না। বইয়ের দিকে নজর দিলাম। অথচ বইয়ের কোনো একটা লাইনও আমি বুঝতেছিলাম না। কিন্তু অ্যাড আবারও ডাকল, মিইরা। আমার এত সুন্দর মীরা নামটাকে কেমন ডালের মতো গুলিয়ে ডাকছে। মনে হলো মাথা ধরে গালে কয়েকটা ঠাস ঠাস থাপ্পড় দিই। এরপর মনে হলো অ্যাড আমার নাম জানল কিভাবে? তার সাথে তো প্রথম দেখা। আমার নাম তো তার জানার কথা না। ইনফ্যাক্ট মীরা নামটাই কেউ জানে না। সবাই জানে আমার নাম তাহমিনা। অ্যাড আবারও কিছু একটা বলতে যাচ্ছিল, এর মধ্যে ক্লাসে মিস লির প্রবেশ। অ্যাডালিনের উপর কিছুটা ক্রুদ্ধ আমি। তাই ক্লাস শেষে কারো অপেক্ষা না করে আপন মনে বেরিয়ে গেলাম। করিডোর বেয়ে নিচে নেমে ক্যান্টিনের দিকে এগিয়ে যাচ্ছি কিছু খাওয়ার জন্য। সকালে তাড়াহুড়োতে ভালো করে কিছু খেতে পারিনি, কিন্তু এখন ক্ষুধাটা মাথা চাড়া দিয়ে উঠেছে। গুন গুন করে গান গেয়ে স্কার্ফের মাথায় আঙ্গুল পেঁচাতে পেঁচাতে এগিয়ে যাচ্ছি। এমন সময় দূর থেকে ভেসে আসা ক্ষীণ একটা শব্দ পেলাম। মনে হচ্ছে দূর থেকে কেউ ডাকছে। থমকে দাঁড়ালাম। পিছন ফিরে দেখলাম বেশ কিছু দূরে অ্যাডকে দেখা যাচ্ছে। কি ব্যাপার? অ্যাড সেখান থেকেই হাত নাড়িয়ে আমাকে ডাকল, হেই ফ্লাওয়ার গার্ল, আমার জন্য একটু দাঁড়াও। আমি থমকে দাঁড়ালাম। অ্যাড এসে সামনে দাঁড়াল। মিইরা, তুমি কি ক্যান্টিনে যাচ্ছ? তুমি আমার নাম জানলে কি করে? আর ফ্লাওয়ার গার্ল? আরে মিইরা, এত তাড়াতাড়ি তুমি আমাকে ভুলে গেলে?
সন্নিগ্ন চোখে অ্যাডের দিকে তাকালাম। ধূসর চোখগুলো বারবার একজনের কথা মনে করিয়ে দিচ্ছে। দোনমনা হয়ে খানিকটা ইতস্তত স্বরে বললাম, লিও। আহা, এই তো ফ্লাওয়ার গার্ল। তুমি আমাকে চিনতে পেরেছ? তুমি এখানে? লিওকে এখানে দেখে আমি বিস্মিত হয়ে গেছি। মুখ দিয়ে ভালো করে শব্দ বেরুচ্ছে না। মনে হচ্ছে মরা মানুষকে চোখের সামনে জীবিত দেখছি। ওদিকে লিওকে চিনতে পেরেছি বিধায় সে আমাকে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরতে আসলে এক লাফে 3 কদম দূরে সরে এলাম। তারপর বললাম, ডোন্ট টাচ মি। লিও থমথম খেয়ে গেল। টিপ টিপ করা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি হলো মিইরা? তার হয়তো মনেই আসেনি আমি এই কথাটা বলবো। তাদের জন্য জড়িয়ে ধরাটা একটা সৌজন্যতা, কিন্তু আমার জন্য সেটা জান নেওয়ার মতো ছিল। নাথিং। মুহূর্তে পরিবেশটা অস্বস্তিকর হয়ে পড়ল। কারো মুখে কোনো কথা নেই। লিও এখনো বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে আছে আর আমি এদিকে ওদিকে তাকাচ্ছি। অস্বস্তি পরিবেশটা কাটিয়ে লিওই প্রথম বলে উঠল, তুমি কি ক্যান্টিনে যাচ্ছ? আমি মাথা নাড়লাম। আমিও যাচ্ছি। চলো একসাথে। আবারও মাথা তুলে ওর দিকে তাকালাম। একসাথে বসে ওর সাথে খেতে পারবো তো? কি ভাবছ? কিছু না। তাহলে চলো। হুম। অবশ্য ক্যান্টিনে অস্বস্তিকর অবস্থায় পড়তে হলো না। এরই মধ্যে রিচা আর অ্যাডালিনও তাদের ক্লাস শেষ করে হাজির হয়েছে। বেশ কিছুক্ষণ পর কার্লো এসে যোগ দিল। 6 জনের টেবিলে আরও বেশ কয়েকজন যোগ দিল। গল্পে গুজবে টেবিলটা মেতে উঠল। আমি শুধু চুপচাপ এক কোণে স্যুপের পেয়ালায় চামচ নাড়াচ্ছি। বিকেলে ফিরে এসে মাকে আবারও ফোন করলাম, কিন্তু এবারও বন্ধ পেলাম। একটু কথা না বললে যে মনে মধ্যের উসখুসটা যাবে না। এরই মধ্যে প্রফেসর হুড আমার জিনিসপত্র গোছাতে বললেন। হোস্টেলে আমার কক্ষটা তৈরি হয়েছে, তাই আজ রাতে আমি সেখানে যাচ্ছি। অতএব আমি আমার জিনিসপত্র সব গুছিয়ে নিলাম। আলো থাকতে জ্যাক আর জিলের কাছ থেকে বিদায় নিলাম। কয়েক ঘন্টা কাটিয়েছি শুধু তাদের সাথে। এর মধ্যেই তাদের জন্য মায়া পড়ে গেছে। ঈশ্বর, যদি এখানে থাকতে পারতাম, কিন্তু সেরকমটা সম্ভব না। মিসেস হুড আমাকে একটা গিফট দিলেন। খুলে দেখলাম একটা উলের মাফলার। সামনেই শীত চলে আসবে, তখন এটা বেশ কাজে দিবে। আমি তাকে ধন্যবাদ জানালাম। রাতে ট্রলি ব্যাগটা নিয়ে বেরিয়ে দেখলাম জ্যাক আর জিল দাঁড়িয়ে আছে, হাতে ছোট্ট আকৃতির একটা টব। কি হলো জ্যাক? এটা কি? মিনা, এটা তোমার জন্য। জিল দিয়েছে। কি এটা? ক্যাকটাস। রোজ সকালে এতে পানি দিবে। দেখবে এটাতে ফুল ফুটবে। মনটা ভরে গেল। স্বাচ্ছন্দ্যে টবটি হাত বাড়িয়ে নিলাম। থ্যাংক ইউ জিল, এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আমার গিফটটা নেবে না মিনা? কই দাও, এদিকে আসো। ইশারা করে জ্যাক তার দিকে ডাকল। কানে কানে কিছু বলতে চাইছে মনে হয়। আমি নিচু হলাম ওর কথা শোনার জন্য। জ্যাক আমার মুখের কাছাকাছি এসে চট করে একটা চুমু দিয়ে দিল। আমি হতচকিত হয়ে গেলাম। গালে হাত দিয়ে ওর দিকে তাকাতেই সে একটা মিষ্টি হাসি দিল। এতগুলো ভালোবাসার বিনিময়ে কাউকে কিছুই দিতে পারলাম না। শুধু বুকের মধ্যে খানিকক্ষণ চেপে রাখলাম। বুঝলাম না যাওয়ার বেলায় আমার মনটা ভালো হয়ে গেল কেন। পরনের টপসটা হাঁটু ছুঁই ছুঁই করছে। হাতাটা কনুই পর্যন্ত গোটানো। গলায় মোড়ানো স্কার্ফটা ফাঁসের মতো আটকে আছে। কিন্তু কিছু করার নেই। কাঁধে ব্যাকপ্যাক,
এক হাতে ট্রলি ব্যাগ আর অপর হাতে শিবলিঙ্গের মতো সবুজ ছোট্ট ক্যাকটাসটা। হোস্টেলের সামনে হাঁ করে সামনে দাঁড়িয়ে আছি। এমনটা না যে আমি সাহস হারিয়ে ফেলেছি, কিন্তু কিছুটা নার্ভাস লাগছে। জানি না রুমমেটরা আমাকে কিভাবে গ্রহণ করবে। অনেক সাহস সঞ্চয় করে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই আমাকে আমার রুম দেখিয়ে দেয়া হলো। রুমে মুখে দাঁড়াতেই একটা উজ্জ্বল আলো চোখে ধাক্কা মারল। বড় সর একটা কামরা। গুনে দেখলাম 6টা বেড, 5 জন মেয়ে। একজন সবে মাত্র বাথরুম থেকে বেরিয়েছে, একজন পড়াশোনা করছে, একজন ফোনে বিজি, বাকি দুজন নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি করছে। হ্যালো, কেউ শুনলি না। এমনকি কেউ একজন যে দরজায় দাঁড়িয়েছে তাতে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। যে যার যার কাজে ব্যস্ত। আমি গলার স্বর আরেকটু বড় করে আবারও বললাম, হ্যালো, আমি তাহমিনা। এখানে নতুন এসেছি। এবার সবাই একযোগে তাকালো, যেন চিড়িয়াখানায় নতুন আসা কোনো প্রাণীকে দেখছে। একটু গলা খাঁকরি দিয়ে একটু করে হাসলাম, কিন্তু বিনিময়ে কেউ সৌজন্যতাও প্রকাশ করল না। যে যার যার কাজে ব্যস্ত রইল। অতঃপর তাদের উপর ভরসা না করা নিজের বেডের সামনে দাঁড়ালাম। ভাবতেই কষ্ট লাগছে যে এদের সাথে কি আমাকে কয়েকটা বছর কাটাতে হবে। আমি কি পারবো তাদের সাথে তাল মেলাতে? যদি না পারি তাহলে অ্যাপ্লাই করব এই রুমটা থেকে ট্রান্সফার করার জন্য। গোসল করে এসেই শুয়ে পড়লাম। প্রচণ্ড ঘুম আসছে। ওই মেয়ে দুটোর ঝগড়া থেমে গেছে, তবে রেশটুকু এখনো রয়ে গেছে, যেন কোল্ড ওয়ার চলছে। ব্যাগ থেকে সবকিছু বেরো করলাম। গত কয়েকদিন উৎসাহে ঘরের কথা তেমন মনেও আসেনি, কষ্টও লাগেনি, কিন্তু আজ ঘরের কথা খুব মনে পড়ছে। রাতে একসাথে বসে ভাত খাওয়ার কথা মনে পড়ছে। খুব মিস করছি সবাইকে। মধ্যরাতে ফোনের বিপ বিপ আওয়াজে ঘুম ভেঙে গেল। হাতড়িয়ে ফোনটা কানে দিলাম। হ্যালো, তাহমিনা? আম্মা। লাফিয়ে উঠলাম। চোখ থেকে ঘুম পালিয়েছে। আম্মা, তুমি কেমন আছো? বাড়ির অবস্থা কেমন? সবাই কি জেনে গেছে আমি পালিয়ে গেছি? থামো তাহমিনা, সব ঠিক আছে। বাড়িতে ফোন করিস না। তোর আব্বা ফোন নিয়ে নিয়েছে, তাই কল দিতে পারিনি। এখন তোর আব্বা ঘুম, তাই কল দিচ্ছি। তুই কেমন আছিস? তোর ছোট মামার সাথে নাকি কথা হয়েছে? হ্যাঁ আম্মা, হয়েছে। ঠিক আছে, মাসে মাসে টাকা পাঠায় দিব। তবে কিছু লাগলে ফোন করে তোর মামাকে বলিস। আচ্ছা, মন দিয়ে পড়িস আর ঘুরে বেড়াস। তবে ছেলেদের কাছ থেকে দূরে থাকিস। হুম। এত উপদেশ শুনে আমার একটু কান্না আসছিল। পাছে আম্মা শুনে ফেলে, তাই হু হা করে জবাব দিচ্ছিলাম। আর রান্না নিজ হাতে করিস, কারণ ওখানের খাবারে পেট ভরবে না। বুঝেছিস? হ্যাঁ। কি হু হা করছিস? যা বলেছি সব করবি। করতে না পারলে এখানে নিয়ে আসব। বুঝলি? আচ্ছা। ফোনটা রেখে দিলাম। ঠিক এই জিনিসটাকে আমি খুব মিস করছিলাম। আমার মেহেদির রাতে ঠিক কি হয়েছে বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা হয়েছে, যার প্রভাব আম্মার উপরও পড়েছে। এজন্যে তার সাথে এরকম চোরের মতো কথা বলতে হচ্ছে। দীর্ঘ শ্বাস বেরিয়ে এল বুক ছিঁড়ে। চোখ থেকে ঘুম পালিয়েছে, তাই নেমে এসে রুমের একমাত্র জানালাটির কাছে এসে দাঁড়ালাম। বাইরে হালকা হালকা বাতাস বইছে। রাত হলেও উজ্জ্বল নীলে পুরো আকাশটা নিজেকে রাঙিয়েছে। কোথাও একটুকরা মেঘ নেই।
বিন্দু বিন্দু তারাগুলো সেই নীল রঙের উপর হীরার মতো জল জল করছে। মনে হচ্ছে কোনো শ্যামলা তরুণী নীল রঙের হীরা খচিত শাড়ি পরেছে। সে এক অনবদ্য সররী, রূপী গুণে অনন্যা। সকালে ভার্সিটির জন্য তাড়াতাড়ি বেরুলাম। একটু লাইব্রেরিও যেতে হবে, কিছু নোটের প্রয়োজন আছে। ক্যাম্পাসে ঢুকতে রিচা আর অ্যাডালিনকে দেখা গেলেও তাদেরকে এড়িয়ে ক্লাসে প্রবেশ করলাম। সবগুলো অপরিচিত মুখ। চারদিকে তাকিয়ে আমি ভারতীয় ছেলে রাঘবের পাশে বসলাম। হোক না হোক সেও এশিয়ান, বাকিরা অনেক দূরের। তার দিকে একটু করে হাসি দিলাম, সেও দিল। যতটুক দেখলাম তাতে মনে হলো সে ভীষণ লাজুক। সমস্যা নেই, ছেলেরা লাজুক হলে সেটা জাদুঘরে সাজিয়ে রেখে দেখার মতো। যথারীতি তৃতীয় পিরিয়ডে ম্যাথ ক্লাস। ম্যাথ ক্লাসে প্রবেশ করে আমি সিটে বসতেই কোত্থেকে লিও এসে হুড়মুড় করে আমার পাশে বসে গেল। আমি হতভম্ব হয়ে গেলাম। তার দিকে তাকাতেই সে হেসে বলল, হাই। কিছু বলতে গিয়েও এক গালে ডিম্পলওয়ালা হাসি দেখে কিছু বলতে পারলাম না। ডিম্পলওয়ালা হাসির উপর আমার চরম একটা দুর্বলতা আছে। ডিম্পল থাকায় ছোটবেলায় আমার এক স্কুল টিচারের দিকে সবসময় হাঁ করে তাকিয়ে থাকতাম। দুর্ভাগ্যজনকভাবে ওই টিচারটা বিবাহিত ছিল। ক্লাস শুরু হলে মোটামুটিভাবে আমি সমস্যায় পড়ে গেলাম। আমি কিছুই বুঝতেছি না। মিস লির কথা সবাই হাঁ করে গিলছে আর নোট করছে। এমনকি লিও খুব মনোযোগ সহকারে নোট করছে, আর আমি শুধু উনার ঠোঁট নাড়ানোটাকেই গিলছি। খানিকক্ষণ ইতস্তত করে লিওর দিকে তাকালাম। তারপর আস্তে করে ডাকলাম, লিও। হুম। লিও আমার দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। আমি একটা ঢোক গিলে বললাম, এই সূত্রটা আমি বুঝতেছি না, এটা কোত্থেকে এসেছে? উত্তর না দিয়ে লিও আমার দিকে হাতড়ে তাকিয়ে রইল। এক নাগারে তাকিয়ে থাকায় আমার অস্বস্তি হতে লাগল। অধৈর্যর সুরে আবারও ডাকলাম, লিও, তুমি কি শুনছ? লিও কিছু বলার আগেই মিস লি কণ্ঠ শোনা গেল, সাইলেন্স প্লিজ। অগত্য হিজিবিজি রেখারগুলোর দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। একদিন আগেও রিচা আর কার্লের মধ্যে ঝগড়া হলেও এখন সব মিটমাট হয়ে গেছে। বোঝাই যাচ্ছে না যে তাদের মধ্যে কোনো বিরোধ আছে। অ্যাডালিন এসে ক্যান্টিনে যাওয়ার জন্য বলল। আমি না করে দিলাম। মূলত আমার মন খারাপ ছিল। সবাই পুরো দস্তুর পড়া লেখা করছে আর আমি এখনো বুঝতে পারছি না। ক্যাম্পাসের বাগানে বসে বইয়ের পাতা উল্টাচ্ছিলাম। সেই সময় লিও এসে ধপ করে আমার পাশে বসে গেল। আমি চমকে উঠলাম। এই ছেলেটা সবসময় এভাবে হুট করে আসে কেন? বুকে থু থু দিতে হয় সব সময়। তার তো এখন ক্যান্টিনে থাকার কথা। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তার কথায় মনোযোগ না দিয়ে বইয়ে ডুবে থাকলাম। হেই মিইরা, তোমার সাথে কথা আছে। এত পেঁচিয়ে আমার নামটা ডাকার জন্য মাথা খারাপ হয়ে গেল। জবাব দিলাম না তার কথার। মিইরা। আমার রেসপন্স না পেয়ে লিও হুট করে আমার হাত থেকে বইটা কেড়ে নিল। লিও, কি করছো? এত কিসের স্টাডি করছো? সব ফেলো। কিছুই বুঝবে না। বুঝতেছি না তাই তো পড়ার চেষ্টা করছি। এ বলে বইটা নিতে চাইলাম, কিন্তু লিও বইটা আরো উপরে নিয়ে গেল। থামো। আমি থেমে গেলাম। তোমার জন্য একটা অফার আছে। ভ্রু কুঁচকে বললাম। কিসের অফার? ধূসর চোখ দুটোতে চঞ্চলতা খেলা করছে। মুখের এক কোণে ডিম্পলওয়ালা হাসি ফুটে উঠেছে।
ইচ্ছা করছে সেই ডিম্পলটাতে আঙ্গুলটা ঢুকিয়ে দিই, কিন্তু না, নিজেকে সংবরণ করলাম। ভ্রু নাচিয়ে লিও বলল, বি মাই স্টুডেন্ট, বি মাই স্টুডেন্ট। হোয়াট? হা করে রইলাম লিওর দিকে। আমার নিজের কানেও বিশ্বাস হচ্ছে না। সত্যিই কি লিও আমাকে পড়াতে চাইছে, নাকি সে আমার সাথে মজা করছে? মিইরা, তুমি কি আমার সাথে ফান করছো? অবশ্যই না, আমি সত্যিই বলছি। আমার কাছে প্রতিদিন 3 ঘন্টা করে ম্যাথ কর। অন্যান্য সাবজেক্টেও আমি সাহায্য করব। 3 ঘন্টা? তোমার সাথে? হ্যাঁ। সমস্যা কি? আমি উঠে দাঁড়ালাম। লিওর সাথে বকবক করার কোনো মানে হয় না, শুধুই সময় নষ্ট। তার চেয়ে বরং লাইব্রেরি যায়। ওখানে আমাকে সাহায্য করার মতো কোনো ভালো গাইড অবশ্যই পাব। কিন্তু এখানেও লিও জোকের মতো আমার পিছু লেগে থাকল। মিইরা, আই অ্যাম সিরিয়াস। আমার কাছে পড়। তাহলে তোমার এত পেট মোটা বইগুলো পড়তে হবে না। সহ আমি লাইব্রেরি একের পর এক বই চেক করে যাচ্ছিলাম, আর লিও আমার কানে ফিস ফিস করে ওর স্টুডেন্ট হওয়ার অ্যাড দিচ্ছিল। তার স্টুডেন্ট হলে কি কি বিষয়ে আমি লাভবান হব সেই ফিরিস্তা ও বর্ণনা করছিল। আমি বারবার করে চুপ হতে ইশারা করছিলাম, কিন্তু তার বক বক থামছিল না। অবশেষে আমি শুধু না শোনার ভান করে রইলাম। প্রায় আধা ঘন্টা ধরে ও আমার পিছু পড়ে আছে শুধুমাত্র আমার গুরু হওয়ার জন্য। অথচ আমরা গুরু বানানোর জন্য গুরুদের পিছু পিছু ঘুরতাম। মনে মনে হাসলাম। 3টা ঘন্টা লিওর সাথে? অসম্ভব। একে তো সে ছেলে, তার উপর ডিম্পলওয়ালা। পড়া লেখা আমার লাটে উঠবে। মা বলবে তোরে প্রেম করতে পাঠায়ছিলাম, তাই না? ডিগ্রি নিয়ে আসার বদলে বান্দর একটা ধরে নিয়ে আসছিস। বান্দরী মেয়ে। তোর মামা ঠিকই বলে, তুই একটা বান্দরী। হঠাৎ হাতে হেঁচকা টান পড়ল। চমকে উঠে পিছু তাকালাম। লিও আমার হাত ধরে রেখেছে। নিঃশব্দের সাগরে এটাই ইশারা থামার জন্য। আমি তীক্ষ্ণ চোখে লিওর দিকে তাকালাম। লিও একবার আমার চোখের দিকে, একবার হাতের দিকে তাকিয়ে হাতটা ছেড়ে দিল। তারপর মাথা নিচু করে বলল, সরি। হাত ছেড়ে দিতেই ওর স্পর্শ করা স্থানটুকু মুছতে লাগলাম। কেমন যেন অনুভূতি হতে লাগল। উষ্ণতা ছেয়ে গেল চারদিকে, যেই উষ্ণতাকে আমি খুব ভয় পাচ্ছিলাম। না না, আমার আরও কঠোর হতে হবে। জোরে জোরে হাতের গিরাটা অপর হাতে ঘষতে লাগলাম, যেন স্পর্শটুকু চলে যায়। কিন্তু সেটা সেটে রইল বেহায়ার মতো। চুপচাপ বসতেই প্লাইউডের টেবিলের অপর পাশে লিও সহ বসল। ওকে না দেখার জন্য বইটা খুলে উঁচু করে এমনভাবে রেখে পড়তে লাগলাম যাতে ওর চেহারাটা আমার চোখে না পড়ে। কিন্তু 2 আঙ্গুলে বইটাকে ধপাস করে ফেলে কটমটে দৃষ্টিতে আমার দিকে তাকালো। তুমি কি আমাকে ইগনোর করার চেষ্টা করছো? আমি কি দেখতে এতই খারাপ? এই বলে সে তার ফোনের স্ক্রিনে নিজের দিকে তাকালো। ঝাঁকড়া বাদামি চুলগুলোকে কপাল থেকে সরিয়ে দিতে দিতে আপন মনে বলল, অতটা তো খারাপ না। দেখতে তো বেশ হ্যান্ডসাম আমি। মনে মনে ভেঙচি কেটে বললাম, বেশ হ্যান্ডসাম। রুমমেটের 5 জনের মধ্যে ইলি হলো সবচেয়ে ভালো। কারো সাথে 7-এও নেই, 5-এও নেই। সব সময় বইয়ে মুখ গুজে পড়ে থাকে। আমার কাছে কেমন যেন স্বার্থপর বলে মনে হল। নিজের কাজ ছাড়া বাকি কারো কাজ সে কখনো করতে যাবে না, যতই খেটে মরুক বাকি জন। ইভিলিনের পরিচয় যেদিন এসেছিলাম সেই দিনই পেয়েছি।
পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটা ম্যাগাজিনের জন্য মডেলিং করেছে। প্রায় সময় ডায়েটিংয়ে থাকতে হয়। সেদ্ধ, আধ সেদ্ধ, কাঁচা সবজি খেয়েই দিন পার করতে হয়। বেচারির জন্য আসলেই দুঃখ হয়। সে চাইলেও কখনো আমাদের মতো হুটহাট বিরিয়ানি খেতে পারবে না। এমন কেঁচো শরীর পাওয়ার জন্য যদি বিরিয়ানিকে ছাড়তে বলা হয় তাহলে আমি কখনো রাজি হতাম না। লারা মিশুক প্রকৃতির, সবার সাথেই ভালো মিশতে পারে। তবে সমস্যা হলো সে খুবই অলস। ফোন নিয়ে সারাদিন পড়ে থাকে। শুনেছি তার বিএফ আছে। কয়েকবার তারা রুম ডেটও করেছে। তার আসল গুণ হল মিষ্টি কথায় তার কাজগুলো করিয়ে নেয়া। সবশেষে হল স্কাই আর রেইন। দুজনে টুইন সিস্টার, কিন্তু কোনো রূপ মিল তাদের নেই। একজন আরেকজনের বিপরীত। এদের ঝগড়াই অতিষ্ঠ হয়ে এদের প্যারেন্টস এখানে রেখে গেছে, যাতে দুজনে মিল হয়। কিন্তু মিল হওয়া তো দূরের কথা, কেউ কারো চেহারা ভালো মতো দেখেও না। যেদিন দেখে সেদিনই তুমুল ঝগড়া। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এরা আপন বোন না। সারাদিনের ধকল সেরে সন্ধ্যায় হোস্টেলে আসতেই শুনলাম রেইন আর স্কাইয়ের পানিশমেন্ট হয়েছে ঝগড়ার জন্য। ব্যাপারটা নিয়ে তত ভাবিনি, কিন্তু গোসলের জন্য হোস্টেলের বাথরুমে যেতেই একটা ভিড়মি খেলাম। দুজনে দুপ্রান্তে দাঁড়িয়ে বাথরুমে মেঝে ঘষে ঘষে পরিষ্কারে করছে। কিছুক্ষণ পর পর একে অপরজনের দিকে তাকাচ্ছে আর বিড় বিড় করে কিছু একটা বলছে। মনে হয় গালি দিচ্ছে। আমি হাঁ করে তাকিয়ে রইলাম শাস্তির ধরন দেখে। পিছন থেকে লারা বলল, এগুলো ঝগড়া করার পানিশমেন্ট। উফফ, কি সাংঘাতিক। একটু বিশ্রাম নিতে পারি না দুজনের জন্যে? আমি আস্তে করে গোসল সেরে চলে আসলাম। গোসল সেরে কিছুক্ষণ পড়তে বসলাম, কিন্তু খিদে পেয়েছে ভীষণ। কিন্তু হোস্টেলের খাবারগুলো পেট কোনোভাবে ভরলেও মনটা ভরে না। আমাকে কালই কোনো বাঙালি রেস্টুরেন্ট খুঁজে বের করতে হবে। উইনিপেগ শহরে বাঙালি নিশ্চয় কম না। আমার সন্দেহ ভুল না হলে এখানে অবশ্যই বাঙালি রেস্টুরেন্ট থাকবে। পরদিন ক্লাসে বসে স্কার্ফটা ঠিক করছিলাম। রাঘব আসতেই আমি তাকে ডাকলাম, হেই রাঘব, প্লিজ সিট। উদ্দেশ্য ছিল ওকে সহ বাঙালি বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বের করা। কারণ হোক না হোক সেও আমার মতো খাবারকে ভীষণ মিস করছে। কিন্তু সে বসার জন্য কয়েক কদম এগিয়ে এসে আবার পিছু হাঁটে গেল। তারপর অন্যত্র গিয়ে বসে পড়ল। ভুলেও আমার দিকে ফিরে তাকাল না। এভাবে সে ইগনোর করাই আমি খানিকটা কষ্ট পেলাম। কিছু বলতে যাব তার আগেই পুরো গ্যাং মানে অ্যাডালিন, কার্ল, রিচা এবং সব শেষে লিও এসে ধপ করে আমার পাশে বসে গেলে। তারপর আমার দিকে তাকিয়ে ডিম্পল দেখিয়ে বলল, হেই মিইরা, দ্যাটস মাই সিট। এই সিটটা তোমার উইল করা সিট নাকি লিও? হুম, এটা আমার উইল করা। দেখো না, এটাতে কেউ বসে না, সব সময় খালি থাকে। আমি শুধু লুকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। কিছু একটা ভালো হচ্ছে না। একটু বাড়াবাড়ি বলে মনে হচ্ছে। ফ্রি পিরিয়ডে সবাই ক্যান্টিনে গেলেও আমি তাদের দৃষ্টির আড়ালে সরে এলাম। উদ্দেশ্য দূরে থাকা, সবার থেকে না, শুধুমাত্র লিও থেকে, তার টোল পড়া হাসি থেকে। কখন মনের কোনো দিকটাকে ঘায়েল করে হিসেব নেই। যখনই সে এক বিঘাত গর্তওয়ালা ডিম্পল দেখিয়ে হাসতে দেখে তখনই মনে মনে সূরা নাস পড়তে থাকি যেন শয়তান আমার মাথায় না ঢুকে। ব্রুডি সেন্টারের অপর পাশে স্টারবাক। প্রফেসর হুডি এটা আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল। খুব ভালো কফি বানায় সেখানে। হাঁটতে হাঁটতে আমি সেখানে চলে এলাম। বসে বসে কফি পান করছি। সামনে বই খোলা।
কিন্তু পড়ার দিকে আমার তেমন নজর নেই। নজর কেড়ে নিচ্ছে বাইরে থাকা প্রকৃতি। হাতছানি দিয়ে যেন আমাকে ডাকছে। কাচের দেয়াল ভেদ করে পাইন আর সিডার গাছের মাঝে মাঝে সারি ম্যাপল গাছকে দেখছি। বলিষ্ঠ বাতাসে সেগুলো দুলছে, যেন সুরের তালে নৃত্য করছে। বেশ চিকন শব্দে নর্দার্ন কার্ডিনাল নামক লাল পাখিটি গেয়ে যাচ্ছে। আকাশে এক ঝাঁক সোয়ালো পাখি উড়ে বেড়াচ্ছে, যেন তারা ভ্রমণে বেরিয়েছে। রাস্তার মধ্যে কয়েকজন পথচারীকেও দেখা যাচ্ছে। কেউ কেউ বাচ্চা নিয়ে হাঁটতে বেরিয়েছে। মনটা বেশ আয়েশি হয়ে গেল। চোখ বন্ধ করতেই যেন একজোড়া ধূসর চোখ ভেসে উঠল। রবীন্দ্রনাথের মতোই বলতে ইচ্ছে করছে। এমনও দিনে তারে বলা যায়। এমন ও ঘোর হরসায়। ঘোর বরিশা বলতে পারলাম না। বর্ষা ছাড়া ও যে এত সুন্দর একটি রূপ উইনিপেগে দেখতে পাওয়া যায় সেটা বোধহয় রবীন্দ্রনাথ জানতেন না। জানলে বর্ষা হয়তো রবীন্দ্রনাথের এক্স হয়ে যেত। মাথার বাম পাশটা ব্যথা করছে। ঘুম ঘুম চোখে মাথাটা তুলে ডানদিকে রাখলাম। আহ, খুব নরম আর উষ্ণ বালিশ। আরেকটু ভালো করে ঘুমাতে মাথাটা আরেকটু ভালো করে রাখলাম। কিছুক্ষণ পর মনে হলো বালিশটা নড়ছে। বিন্দু বিন্দু ভাবে আমার গালটাকে স্পর্শ করছে। ঘুমের ঘোরে কি মনে হচ্ছে এসব? চোখ বন্ধ অবস্থায়ই মাথাটা তুললাম। মাথাটা এদিক ওদিক হেলছে। ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে গেছে নিশ্চয়। কিন্তু তন্দ্রা ভাবটা কাটছে না। শুধুই ঝিমিয়ে ঝিমিয়ে এদিক ওদিক পড়ে যাচ্ছি। একটু করে চোখটা খুললাম। সবকিছু ঝাপসা লাগছে। মাথার উপরের সব চুল চোখের উপর এসে পড়েছে। সামনের কিছুই দেখতে পারছি না। খুবই বিরক্তিকর। বিরক্তির সাথেই বাম হাতে চুলগুলো সরিয়ে দিচ্ছিলাম। কিন্তু কেন যেন হাতটা নড়ছে না। যেন কপালের চুলের সাথেই লেগে গেছে। তার মানে আবারও আমার হাত ঘড়ির সাথে চুল আটকে গেছে। তাই টানাটানি সত্ত্বেও সেটা ছুটছে না। চোখ খুলে চুলগুলো ছাড়াতে যাব। ঠিক সে সময় একটা উষ্ণ স্পর্শ পেলাম। পরম যত্নে কেউ আমার হাত ধরে ধীরে ধীরে চুলগুলো ছাড়িয়ে নিচ্ছে। আমি খুব কষ্টে আমার ঘুমন্ত চোখ দুটোকে নিদ্রার দেশ থেকে ফিরিয়ে আনলাম। আবছা দৃষ্টিতে দেখলাম আমার কপালের উপর পড়ে থাকা বিরক্তিকর চুলগুলোকে কেউ সরিয়ে কানের পিছনে গুজে দিচ্ছে। চোখের উপর থেকে চুল সরে যাওয়ায় সামনের সবকিছু গোচরে আসল। তাকিয়ে দেখলাম ধূসর চোখের কেউ টোল পড়া মৃদু হাসিতে আমার দিকে তাকিয়ে আছে। লিও, গুড ইভিনিং মিইরা, এ বলে সে আরও একবার মুচকি হাসল। ওর হাসি দেখে আমি চারদিকে তাকিয়ে দেখলাম। আমি কোথায় আছি? এটা কোনো জায়গা? কিছুটা চেনা চেনা মনে হচ্ছে। হুট করে দাঁড়িয়ে গেলাম। ভালো করে চোখ কচলিয়ে দেখলাম এটা সেই কফি শপ, যেখানে আমি সবাইকে ফাঁকি দিয়ে কফি খেতে এসেছি। মাথায় হাত দিয়ে দেখলাম চুলগুলো সব খুলে এলোমেলো হয়ে আছে। গালের বাম পাশটা ব্যথা করছে। নিশ্চয় লাল হয়ে আছে। ঈশ্বস! এইভাবে লিওর সামনে। গলায় হাত দিতেই দেখলাম গলা খালি। আমার স্কার্ফ কই? ঘুমের বেঘোরে কোথায় পড়ে গেল? কেউ স্কার্ফবিহীন আমির দিকে তাকাচ্ছে কিনা খেয়াল করলাম না। অভ্যাসগত বাম হাতটা নিজের বুকে চাপা দিলাম, যাতে সবার নজর থেকে আড়ালে থাকে। মনে মনে চারদিকে স্কার্ফটাকে খুঁজতে লাগলাম। কোথায় পড়ে গেছে সেটা? এদিক ওদিকে তাকিয়ে স্কার্ফ খুঁজছি। তুমি কি এটা খুঁজছ? হাহ! তাকিয়ে দেখলাম লিও মিট মিট করে হাসছে। স্কার্ফটা ওর হাতে শোভা পাচ্ছে। আমার স্কার্ফটা ওর হাতে গেল কিভাবে?
ওটা নিতে হাত বাড়াতেই লিও ঝট করে হাত সরিয়ে ফেলল। লিও, ওটা দাও। উহু, এভাবে না। আমি শুধু নার্ভাস ভঙ্গিতে দাঁড়িয়ে আছি। স্কার্ফবিহীনভাবে কারো সামনে দাঁড়িয়ে থেকে অস্বস্তি হচ্ছিল। বারে বারে দুহাত নিজের বুকে জড়ো করছি। লিও প্লিজ ওটা দিয়ে দাও। না, প্লিজ লিও। আমার একটা শর্ত আছে। সব শর্ত মানব। আগে স্কার্ফ দাও আমার। শিওর তো? সত্যিই বলছি। ঠিক আছে তাহলে। লিও স্কার্ফ দিল। তবে আমার হাতে না। সে নিজে এসে আমি ঠিক যেভাবে দিই সেভাবে পরিয়ে দিতে লাগল। লিও তুমি কি সহ? লিও আমাকে চুপ থাকতে বলছিল। এদিকে আমার জান বেরিয়ে যাচ্ছিল। স্কার্ফটা পরিয়েই দুহাতে আমার চুলগুলোকে উপরে তুলে দিচ্ছিল। ঘাড়ের মধ্যে ওর হাতের হালকা স্পর্শে বারবার শিউরে উঠছিলাম। ঠান্ডা লাগছিল ভীষণ। এতটা কাছাকাছি তো মনে হয় আমি আমার কোনো বান্ধবীরও ছিলাম না। আর লিও তো কয়েকটা মিনিট, আমার মনে হলো কয়েক যুগ। স্কার্ফ পরিয়ে যখন সে একটু দূরে গিয়ে দাঁড়ালো তখনই আমি বড় একটা নিঃশ্বাস ফেললাম। অনেকক্ষণ আটকে ছিলাম নিঃশ্বাসটা। গলাটা শুকিয়ে গেছে। সামনেরটি টেবিলের উপর রাখা নীল বোতলটা নিয়ে ধক ধক করে পুরো বোতলটা শেষ করে দিলাম। এবার খানিকটা শান্তি লাগছে। এরপর আর চোখে চারদিকে তাকিয়ে দেখলাম কেউ তাকাচ্ছে কিনা। না, যে যার যার কাজে ব্যস্ত। কেউ তাকাচ্ছে না। হাফ ছেড়ে বাঁচলাম। লিও, তুমি এখানে কি করছো? প্রশ্ন তো আমার করা উচিত। তুমি এখানে কি করছো? ঠোঁট বাঁকিয়ে জবাব দিল সে। আমার খুব বিরক্তি লাগল। বইপত্র গুছিয়ে নিলাম। চলে যাব। যতক্ষণ লিওর সাথে কথা বলবো ততক্ষণে সে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। ইরা। উদাস দৃষ্টিতে তার দিকে তাকালাম। কি? তুমি কিন্তু তোমার শর্তের কথা ভুলে যাচ্ছ। শর্ত? মনে পড়ল কিছুক্ষণ আগের শর্তের কথা। লিও ভ্রু যুগলকে উপরের দিকে তুলে নাচাতে নাচাতে বলল, মনে পড়েছে? ফাইন। বল কি চাও? নাথিং। জাস্ট ওয়ান কফি উইথ মি। ওকে। লিওর কাছ থেকে ছাড়া পেতে অনেক বেগ পেতে হল। অবস্থাটা মোটেও শুভকর বলে মনে হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে ওর কাছ থেকে যত দূরে থাকা যায় তত ভালো। আসলে কারো সাথে এ নিয়ে কথা বলতে পারলে খুব ভালো হতো। কিন্তু কার সাথে বলবো? বইয়ের পাতা এদিক ওদিক উল্টাতে উল্টাতে লারার দিকে নজর পড়ল। বাকি সবার চাইতে ওর সাথে আমার সম্পর্ক ভালো। কিছুটা ইতস্তত করে লারাকে পুরো ব্যাপারটা জানালাম। আমার কথা শুনতেই লারা হো হো করে হাসতে লাগল। হাসতে হাসতে বেড থেকে পড়ে যাওয়ার উপক্রম হল। সিরিয়াসলি টামিনা, তোমার এটাই মনে হয়? হুম। সমস্যা কি? সে কি তোমাকে কিস করেছে? নো। তোমাকে ডেট অফার করেছে? নো। সে কি বলেছে তোমাকে সে পছন্দ করে? নো। তাহলে কিভাবে এত কিছু বুঝলে? ডোন্ট মাইন্ড তামিনা, জাস্ট থিঙ্ক। ভার্সিটিতে এত হোয়াইট ককেশিয়ান সুন্দরী থাকতে ওই ছেলে কেন পুওর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কালো চামড়ার মেয়ের পিছনে ঘুরবে? আমি দমে গেলাম। সত্যিই তো। আমি কিভাবে এত কিছু বুঝলাম? অনেক ভাবলাম। কোনো যৌক্তিক কারণ পেলাম না। কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে অন্য কথা। মাথা থেকে সব ঝেড়ে দিলাম। এসব ভাবলে চলবে না। সব আমার গোবর ভরা মাথার অতি উচ্চ কল্পনা। আমাকে পড়তে হবে।
বাংলাদেশ থেকে মামা কিছু টাকা পাঠিয়েছে। সকালে সেগুলো এক্সচেঞ্জ করে নিয়ে আসতে আসতে ভার্সিটির টাইম ওভার হয়ে গেল। যদি ও বা 1-2 ক্লাস করতে পারতাম, কিন্তু ক্লান্ত শরীরে করতে পারিনি। এসেই ঘুমিয়ে পড়লাম। বিকেলে তৈরি হয়ে বাইরে বেরুলাম। কিছু কেনাকাটা বাকি আছে। স্কার্ফটা গলার সাথে জড়াতেই বিপ বিপ শব্দ আসলো। ফোনের মেসেজ টুন। বেশ কয়েক ঘন্টা ধরে ফোনটা বন্ধ হয়েছিল। সবই ওপেন করেছি। সাথে সাথে মেসেজ। ওপেন করলাম। একটা আননোন কানাডিয়ান নাম্বার থেকে মেসেজ। তুমি কোথায়? আসোনি কেন আজকে? কে হতে পারে? কোথায় আসেনি? ক্যাম্পাসে। ক্যাম্পাসে কে করবে? সবার নাম্বার তো আমার কাছে আছে। বিষয়টা পরে দেখব ভেবে ফোনটা রেখে দিলাম। আলেকজান্ডার এভে রোডের উপরেই একপাশে চার্চটা পড়ে। সালিম মেনোনিট ব্রেথরেন চার্চ। চার্চ আমি প্রথমবার দেখছি। অনেক কৌতূহল হলেও ঢোকার সাহস হল না। পাশ কাটিয়ে চলে গেলাম। ওকেই নামক গ্রোসারি শপ থেকে হালকা কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনে শপিং মলে ছুটলাম। যদিও বা আমার বাজেট কম, তারপরও দেখলাম কম বাজেটের চাহিদা অনুযায়ী শপিং করা যাচ্ছে। রাতে মামাকে ফোন করলাম। উদ্দেশ্য এটা বলা যে আমি টাকা ঠিকমতো উত্তোলন করতে পেরেছি। কিন্তু ফোন ধরল মামি। কেমন আছো তাহমিনা? ভালো। আপনি কেমন আছেন মামি? এই তো। তুমি যে রকম রেখে গিয়েছিলে। উত্তরটা আদৌ আমার পছন্দ হল না। তারপরও মুখে হাসি টেনে বললাম, মামা কোথায়? তোমার মামা হাসপাতালে। আর আমি তোমার মামার পাশেই বসে আছি। বুকটা ধক করে উঠল। কি হয়েছে মামার? তুমি জানো না কি হয়েছে? সত্যিই কি জানো না নাকি ন্যাকামো দেখাচ্ছ তাহমিনা? মামামি। হঠাৎ করে মামার কণ্ঠ শুনতে পেলাম। তাহমিনা। মামা। কেমন আছো? কি হয়েছে তোমার? মামার হাসির শব্দ শোনা গেল। কিছু হয়নি আমার। আমি ভালো আছি। তাহলে তুমি হাসপাতালে কেন? ও কিছু না। সামান্য আঘাত পেয়েছিলাম। এজন্য এসেছি। তোর মামি বাড়িয়ে বলছে। তেমন কিছু হয়নি। মামা সত্যি বলছো তো? সত্যি রে বাদ্রি। আচ্ছা বল, টাকা পাঠিয়েছিলাম। পেয়েছিস? হ্যাঁ মামা। ভালো তাহলে। এখন রাখো। কানাডাতে এখন নিশ্চয় রাত? হুম। তাহলে ঘুমিয়ে পড়। বেশি রাত জাগিস না। আচ্ছা। মামার সাথে কথা বলে মনটা কেমন ছটফট করছে। বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। চোখে ঘুম আসছে না। এই মুহূর্তে কি করলে মনটা হালকা হবে? আম্মা থাকলে উনার কোলে মাথা রেখে শুয়ে পড়তাম। কিন্তু আম্মা এখন আমার চাইতে হাজার হাজার মাইল দূরে। কি করে ফেললাম আমি এসব? করার আগে এর পরিণতি কেন একবারও ভাবলাম না? কি হয়ে যেত বিয়েটা করলে? আমি এত পাগল কেন? কি আছে এই ভিনদেশে? কেন এলাম আমি? নিজেকে নিজে প্রবোধটাও দিতে পারতেছি না। ঝাপসা দেখছি সব কিছু। এখন কি হবে? কি করব আমি? বাইরে রাতের আকাশটা গাঢ় নীল রং ধারণ করেছে। জল জল তারাগুলোকে কান্নার ফোঁটা বলে মনে হচ্ছে। আজকে একদমই মনে হচ্ছে না হীরা খচিত নীল শাড়ি পরিহিতা কোনো রমণী। বরঞ্চ মনে হচ্ছে দুঃখ বিলাসী কন্যার দুঃখী রূপ। এ প্রথম প্রবাসে নিদ্রাবিহীন রজনী কাটালাম। ভাবতেই পারলাম না কোনো দিকে রাতটুকু কেটে গেছে। সবাই বেড থেকে উঠে যে যার যার কাজে চলে গেলেও আমি বেড থেকে উঠলাম না।
মৃত মানুষের মতো শুয়ে রইলাম। পুরো দিন রুমের বাইরে বেরোইনি। খেতে যাইনি, ভার্সিটিতে যাইনি। মন খারাপগুলো পুরো মনে কবজা করে রেখেছে। চোখ দুটো বিশ্রাম চাইছে, কিন্তু পানি দিয়ে মুখ দিয়ে কান্না করে তাদেরকে শাস্তি দিচ্ছি। ফ্লোরে মাথা রেখে ভারী আশ্চর্যের মতো আকাশ পাতাল ভাবছিলাম। ফোনের স্ক্রিনে হাত ঘুরিয়ে ফোনটা একবার লক করছিলাম, একবার আনলক করছিলাম। কয়েকবার মামাকে ফোন করে তার হালচাল জিজ্ঞেস করেছি। সন্তোষজনক কোনো উত্তর পাচ্ছি না। মামা বারবারই বলছে ভালো আছে, তারপরও কেমন যেন স্বস্তি পাচ্ছি না। হঠাৎ করেই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে প্রফেসর হুডের নাম ভেসে উঠছে। হ্যালো তামিনা। ইয়েস প্রফেসর, তুমি কি একটু এখানে আসতে পারবে? তোমার সাথে একটা জরুরি কথা ছিল। আমারও কিছু কথা আছে। তাহলে চলে এসো, আমি অপেক্ষা করছি। হঠাৎ করেই যেন একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। গায়ের উপর জিন্সের কোটটা চাপিয়ে স্কার্ফ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। যেতে যেতে স্কার্ফটা গলায় পেঁচিয়ে নিলাম। প্রফেসর হুডের বাড়ি বেশি দূরে না। ক্যাবে করে গেলেও কয়েক ডলারের পথ। হেঁটেও যাওয়া যায়, তবে আমি ক্যাব নিলাম। যখন সেখানে পৌঁছলাম প্রফেসর হুড চিন্তিতভাবে এদিক ওদিক ভাবে পায়চারি করছিলেন। আমাকে দেখে প্রায় দৌড়ে এলেন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং তামিনা। কেমন আছো তুমি? শুকনা হাসি হেসে বললাম, ভালো স্যার। আপনি? আমি একটু চিন্তিত তামিনা। কি হয়েছে? তুমি নাকি দুদিন ধরে ভার্সিটিতে যাচ্ছ না? হ্যাঁ স্যার, কিছু সমস্যার কারণে যাওয়া হয়নি। এডওয়ার্ডের সাথে দেখা হয়েছিল? এডওয়ার্ড মানে লিওর কথা বলছিলাম। নো স্যার। প্রফেসরের কুঞ্চিত ভ্রু সিধা হল। তিনি একরাশ হাসি দিয়ে বলল, এমনিই বলছিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা। মনে মনে বললাম ওর সাথে আর দেখাই হবে না। প্রফেসর হুড বলল, তুমি কি বলতে চাইছিলে? স্যার আমি বাংলাদেশে ফিরে যেতে চাই। আমি এ সেমিস্টার ড্রপ করতে চাই। হোয়াট? নো তামিনা। কি বলছো এসব? পাগল হয়েছ নাকি? কি সমস্যা আমাকে খুলে বল। একটু স্মিত হেসে বললাম, না স্যার তেমন কোনো সমস্যা নেই। আমার এখানে ভালো লাগছে না, তাই চলে যেতে চাইছি। তামিনা ভুল করিও না, এই সুযোগটা আরেকবার পাবে না। ভেবে দেখো। মনে মনে হেসে বললাম, এই তুচ্ছ ডিগ্রির চাইতে দামি জিনিস আমার হারিয়ে যেতে বসেছে। দেখব স্যার। বেরিয়ে এলাম ওই খান থেকে। আসার সময় জ্যাক আর জিল এর সাথে দেখা করতে চেয়েছিলাম। বলতে চেয়েছিলাম তাদের ভালোবাসাকে আমি যত্নে রেখেছি, কিন্তু তাদেরকে পেলাম না। কোথায় নাকি গেছে। প্রায় কয়েকদিন ভার্সিটিতে যাওয়া হলো না। পড়ালেখা থেকে আগ্রহ হারিয়ে গেছে। সারা দিন মন মরা হয়ে থাকি। কারো সাথে কথা বলতেও ইচ্ছা হয় না। প্রায় সময় ফোনটা সুইচ অফ থাকে। বাড়িতে যেতে চেয়েও পারছি না। ভিসা সংক্রান্ত ঝামেলায় আটকে পড়েছি। ভার্সিটিতে ও কিছু কাজ বাকি পড়ে গেছে। কিছু নোট ফেরত দিতে হবে। এই সময় টুকুতে আমার রুমমেটরা যে আমার দেখাশোনা করেনি তা কিন্তু নয়। বিশেষ করে লারা আর ইভিলিন আমাকে অনেক সাহায্য করেছে। লারা মনে করে আমি লিওর প্রেমে হাবুডুবু খেয়ে এই অবস্থা হয়েছে। প্রায় ডিনারে আমাকে সে সিজার অফার করে। আমি হাসি মুখেই অফারটা ফিরিয়ে দিই। পরদিন আমি ভার্সিটির উদ্দেশ্যে বের হই। আজকে আর নিজেকে উৎফুল্ল বলে মনে হচ্ছে না। ম্যাপল গাছগুলো কেমন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে।
সিডার গাছগুলোর পাতা আজ একটু নড়ছে না। সোয়ালো পাখিগুলো আজ আকাশ জুড়ে উড়ছে না। কাঁধের ব্যাকপ্যাকটা আজ ভীষণ ভারী লাগছে। স্কার্ফটা গলা ছেড়ে ওড়ার চেষ্টা করছে, কিন্তু আমি থামানোর কোনো চেষ্টাই করছি না। ভিতরে ঢুকতেই বেশ হালকা সুগন্ধিযুক্ত বাতাস নাকে ধাক্কা মারল। কারো পারফিউম হবে। আমি এগিয়ে গেলাম। হেড অফিসের কিছু কাজ সেরে লনের দিকে এগিয়ে যাচ্ছি। অনেকটা মুখ চোরা ভাবে, যাতে কারো নজরে না পড়ি। খানিকটা মাথা নিচু রেখে হেঁটে যাচ্ছি। সামনে থেকে কে আসছে কে যাচ্ছে দেখছিই না। এভাবে করিডোর বেয়ে যেতেই দেয়ালের সাথে দুম করে মাথায় একটা বাড়ি খেলাম। আল্লাহ! মাথায় হাত বুলাতে বুলাতে সামনে তাকালাম। আমার জানামতে এখানে কোনো দেয়াল থাকার কথা না, কিন্তু সামনে তাকাতেই আমার হৃদকম্পন বেড়ে গেল। কারণ সামনে লিও দাঁড়িয়ে আছে। ধূসর চোখ দুটোর চারপাশে কালচে ভাব চলে এসেছে। ফর্সা মুখমণ্ডলটা একরকম লাল হয়ে আছে। বাদামি চুলোগুলো কেমন রুক্ষ রুক্ষ হয়ে এদিক সেদিকে উড়ছে। টোলটা একদমই দেখা যাচ্ছে না। নেভি ব্লু রঙের শার্টটা তাকে আপোষহীনভাবে জড়িয়ে ধরেছে। প্রথম কয়েকটা বোতাম খুলে দেওয়ায় ফর্সা বুকটা নজরে চলে আসছে। বুকের উপর আলতোভাবে লকেটের ক্রস চিহ্নটা বসে আছে। দু বাহুর পেশি ফুলে উঠেছে। বেশ কিছুটা শুকনা লাগছে তাকে। জিন্স কোটটা ভাঁজ করে হাতে নেওয়া। এক দৃষ্টিতে তীক্ষ্ণ চোখে সে আমার দিকে তাকিয়ে আছে। এমনকি পলকও ফেলছে না। এমন তীক্ষ্ণভাবে দেখার কি আছে? পরিস্থিতি ভালো ঠেকেছে না। ক্লাস টাইম হওয়ায় চারপাশে স্টুডেন্টের সংখ্যাও নগণ্য। একটা ঢোক গিললাম। অস্বস্তিটা কাটানোর জন্য একটু হাসলাম, কিন্তু ওর চেহারায় কোনো ভাবান্তর নেই। হাহাই লিও। সব নিঃশব্দ। শুধু একটু একটু বাতাসের শোষো আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। গরম লাগতে শুরু করেছে। তুমি কেমন আছো? এবার জবাবের বদলে এক পা সামনে এগুলো। আমি খানিকটা চমকে উঠলাম। লিও? কোনো জবাব না দিয়ে লিও আরও কয়েক পা এগিয়ে এলো। আমি দূরত্ব সৃষ্টির জন্য পিছু হটছি। লিলিও কি হয়েছে? জবাববিহীন দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে। এবড়ো থেবড়োভাবে পিছু হটতে হটতে শেষ মাথায় পৌঁছেছি। বেশি অসতর্ক হলে কয়েকতলা থেকে নিচে পড়ে একদম উপরে আল্লাহর কাছে পৌঁছে যাব। মাঝখানে ব্যবধান শুধু কোমর অবধি স্টিলের বেষ্টনী। পিঠ থেকে গেলে অসহায় দৃষ্টিতে লিওর দিকে তাকালাম। এরকম পরিস্থিতিতে আমি কখনোই পড়িনি। করুণ স্বরে ডাকলাম, লিও। একটুর জন্য ওর চোখ দুটো কেঁপে উঠল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। ভ্রু দুটো কুঞ্চিত হল। চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। দুহাতে আমার কোমরটা এক ঝটকায় তুলে লোহার চ্যাপটা বেষ্টনীর উপর বসিয়ে দিল। আমি পিলে চমকে উঠলাম। পড়ে যেতে গিয়ে লিওর শার্টটা খামছি দিয়ে ধরলাম। লিলিও কি করছো তুমি? ছাড়ো আমাকে। আমি পড়ে যাব। একবার নিচে তাকাচ্ছি, একবার লিওর দিকে। ওর কোনো ভাবান্তর নেই। লিও আমার ভয় করছে। ছাড়ো বলছি। ও আল্লাহ! প্রথমবারের মতো লিও কথা বলল। আর কখনো আমাকে না জানিয়ে গায়েব হবে? ও কি বলছিল বুঝতেছিলাম না। আমার গায়েব হওয়ার সাথে ওর সম্পর্ক কি? লিলিও, আমি যেটা জিজ্ঞেস করেছি উত্তর দাও। আমি মাথা নাড়লাম। না, একদম না। আমার ফোন ইগনোর করবে? করব না। আমার টেক্সটের রিপ্লাই দিবে? দিদিব।
আমাকে হোস্টেলের ঠিকানা দিবে? দিদিব। আমার স্টুডেন্ট হবে? হব। শিউর তো? কাপা কাপা গলায় জবাব দিলাম। হুম। চলবে।